This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি 9 বাংলায়। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। শুভজিতের সঙ্গে আমি দীপ রয়েছি, আর এই মুহূর্তে শুরুতে নজর রাখবো দিল্লি বিস্ফোরণের খবরে। দিল্লি বিস্ফোরণের 3 দিন পার, এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। আজও ঘটনাস্থলে যায় এনআইএ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। চলছে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি। দেখাচ্ছি সেই ছবি আপনাদের এই মুহূর্তে। 72 ঘন্টা কেটে গেছে সোমবার বিস্ফোরণের পর, এখনো ছড়িয়ে রয়েছে দেহাংশ। আজও বিস্ফোরণ স্থলে এনআইএ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। চলছে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেশ জুড়ে একাধিক জায়গায় তল্লাশি চলছে, যেমন দিল্লির বিস্ফোরণ স্থলে, সেখানে এনআইএর ফরেন্সিক উইং রয়েছে। তার পাশাপাশি আল ফালাহ বিশ্ববিদ্যালয়, ফরিদাবাদ, সমস্ত জায়গাতেই সবকটি সন্দেহভাজন স্থলেই চলছে এনআইএর তল্লাশি। দিল্লির বিস্ফোরণ স্থলের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। চলছে পুলিশ কুকুর নিয়ে তল্লাশিও। সেই ছবি দেখাচ্ছি। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দিল্লির ছবি দেখাচ্ছি, অন্যদিকে ফরিদাবাদের ছবি দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সায়ন্তর কাছ থেকে জানতে চাইব, সায়ন্ত, এনআইএর গোয়েন্দারা আজ এখনো পর্যন্ত কি কি নতুন তথ্য পেলেন? দেখো, এনআইএর তরফে কিন্তু ইতিমধ্যে ইনভেস্টিগেশন স্টার্ট করেছে। তারা বিভিন্ন যে গাড়িগুলো যেগুলো হদিশ পাওয়া যাচ্ছে সেগুলো যেমন খতিয়ে দেখছে, তাদের কাগজপত্র খতিয়ে দেখছে, নথিপত্র খতিয়ে দিচ্ছে। একই সঙ্গে ইউনিভার্সিটির ভেতরে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছে, কারণ এনআইএর আধিকারিকরা কোথাও না কোথাও মনে করছেন যে এই ইউনিভার্সিটির ভেতরেই যাবতীয় ষড়যন্ত্রের আতুর ঘর। আর সেই কারণে এই যে তিনজন, মূলত মুজাম্মিল, আদিল, শাহিন ছাড়াও এই ফরিদাবাদ নেটওয়ার্ক টেরর মডিউলে কিন্তু আরও অনেকে জড়িয়ে রয়েছে, যারা কিন্তু এই ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে। একই সঙ্গে গ্রামগুলোতে যে বাড়ি ভাড়া নিয়েছিল মুজাম্মিল, সেই গ্রামগুলোতে বাড়ি ভাড়াতে সেখানে যে বারুদ রাখতো, বিস্ফোরক রাখতো, সেখানে গ্রামের বাসিন্দারা আদৌ কিছু জানতেন না, নাকি জেনে শুনে চুপ করে বসেছিলেন, সেটাও মূলত কিন্তু এনআইএ তদন্তকারীরা নিজেদের ইনভেস্টিগেশনের পার্টে রেখেছেন। পাশাপাশি ব্লাস্টের যে স্পটটা রয়েছে, অর্থাৎ লালকেল্লার সামনে, সেখানে নমুনা সংগ্রহ করেছে তারা। গত দুদিন ধরে আমরা দেখছি সেখানে নমুনা সংগ্রহ করে ডিএনএর জন্য পাঠিয়েছে এবং নিজেদের ইনভেস্টিগেশনের জন্য রেখেছে। অর্থাৎ তদন্তে কিন্তু একাধিক তথ্য উঠে আসছে। যেমন আরেকটা প্রশ্ন, যে এখনো 300 কিলোগ্রাম বিস্ফোরকের হদিশ এনআইএ গোয়েন্দারা খুঁজছেন, সেই 300 কিলোগ্রাম বিস্ফোরক কোথায় রয়েছে বলে এখনো পর্যন্ত সন্দেহ করছেন তদন্তকারীরা? দেখো, এইটাই কিন্তু মূলত এখন তাদের কাছেও প্রশ্ন। তারাও এই তদন্তের মধ্যে রেখেছে এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায়। অর্থাৎ কোথাও তদন্তকারীরা মনে করছেন যে সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড ইউজ যে গাড়িগুলোকে কিন্তু উমর এরকম অনেক গাড়ি কিনে রেখেছে, যে গাড়িগুলোর মধ্যে মূলত বিস্ফোরক লোকানো রয়েছে, এবং সেই বিস্ফোরক নিয়েই বড়সড় নাশকতার চক্রান্ত বা পরিকল্পনা করেছিল উমর, আদিল, মুজাম্মিল এবং শাহিনরা। কিন্তু যেহেতু পরপর তিনজন ধরা পড়ে যায়, অর্থাৎ আদিল, মুজাম্মিল এবং শাহিন ধরা পড়ে যায়, এবং উমর সেই ভয় পালাতে গিয়ে এত বড় বিস্ফোরণ ঘটে যায়, তারপরে কিন্তু এই বিপুল পরিমাণে বিস্ফোরক কোথায় রয়েছে সেটা কিন্তু খোঁজে রীতিমতো একটু উচ্চ চিন্তায় পড়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পেহেলগাঁওয়ের পর কি দিল্লি বিস্ফোরণও পাকযোগ? দিল্লি বিস্ফোরণের পর পেহেলগাঁও হামলার সময় নাম উঠে আসা রিজওয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক। গতকালই প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হয়েছে, আর এর মধ্যেই অপারেশন 2.0 ভয়ে কাঁপছে পাকিস্তান। কি বলছে সূত্র, সুজয়? দেখো, এই যে রিজওয়ান হানিফ সম্পর্কে যেটা জানা যাচ্ছে, যার নাম উঠে এসছে, রিজওয়ান হানিফ কিন্তু লস্করি তৈবার যে পাক অধিকৃত কাশ্মীর সেই ইউনিটের অন্যতম প্রধান বা ডেপুটি চিফ। একই সঙ্গে আবার এই রিজওয়ান হানিফ কিন্তু লস্করের সঙ্গে আবার জৈশের একটা যোগসূত্র স্থাপনের একটা অন্যতম মাধ্যম। তার আবার আরেকটি ফ্রন্ট রয়েছে, যে ফ্রন্টটির নাম মূলত হিলাল উল হক ব্রিগেড। এটি একটি মূলত যুদ্ধ ইউনিটের নাম, যে ইউনিটেরও সে দায়িত্বে রয়েছে। মূলত লস্কর এবং জৈশের যে যৌথ ব্রিগেড, তার প্রকাশ্য যে ইউনিট, যার নাম পিএফএফ, পিপলস অ্যান্টি ফ্রন্ট, তার সঙ্গে কাজ করে এই
রিজওয়ান হানিফ। ফলে এই রিজওয়ান হানিফের নামটি উঠে আসা কিন্তু আবার পাকযোগ এবং এই একাধিক এই জঙ্গি সংগঠনগুলির সরাসরি যোগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে বিষয়টি রয়েছে। তারা এই রিজওয়ান হানিফের গতিবিধি বা তাদের সঙ্গে এই যে জঙ্গি সংগঠন যারা লালকেল্লার বাইরে এই দুর্ঘটনা এই বিস্ফোরণটি ঘটিয়েছে তাদের কোনো রকম যোগ এবং কিভাবে যোগ রয়েছে। তার কারণ তুমি জানো ইতিমধ্যেই পেহেলগাঁওয়ের নাম উঠে এসেছে যে এই ডাক্তার গ্যাং তাদের সঙ্গে সরাসরি পেহেলগাঁও যোগ ছিল। তার কারণ তারা প্রত্যেকেই পেহেলগাঁওয়ের বাসিন্দা। কোনোভাবে কি এই রিজওয়ান হানিফ এই পেহেলগাঁওতে গিয়ে এই ডাক্তার যে গ্যাং রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল, তাদেরকে এই যারা উচ্চশিক্ষিত যারা এই ধরনের পেশার সঙ্গে যুক্ত তাদেরকে ব্যবহার করে একটা নতুন জঙ্গি সংগঠন বা তাদেরকে এরকমভাবে একটা কাজে ব্যবহার করা যাতে মানুষের সন্দেহ কম হয়। কারণ একজন ডাক্তারের মতো শিক্ষিত কেউ যে এই ধরনের কাজ করবে সেটা সাধারণ মানুষের ভাবনার বাইরে চলে যেতে পারে। সুতরাং সেখান থেকে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে ডাক্তাররা নিজেদের একটা গ্যাং তৈরি করে এই রকম ঠান্ডা মাথায় একটা বিস্ফোরণ একটা নাশকতার পরিকল্পনা করবে তার পিছনে কি রিজওয়ান হানিফ আছে সেটা ভাবাচ্ছে তদন্তকারীদের। শুভজিৎ, ধন্যবাদ সুজয়। ফুল অ্যান্ড ফাইনাল এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং দিয়ে আপনাদের। বড় নাশকতার জন্য বিপুল টাকা সংগ্রহ করেছিল ডাক্তার মুজাম্মিল, আদিল, উমর, শাহিনরা। এই 4 জন ডাক্তার মিলে জোগাড় করেছিল সব মিলিয়ে 20 লক্ষ টাকারও বেশি। এই 20 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছিল জঙ্গি উমরের হাতে। গুরুগ্রাম, নিউ ও আশেপাশে এলাকা থেকে এনপিকে সার সংগ্রহ করে উমর। আইডি তৈরির জন্য 3 লক্ষ টাকা দিয়ে 20 কুইন্টালেরও বেশি এনপিকে সার কেনে সে। সূত্রের খবর উমর আর মুজামিলের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ হচ্ছিল। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লি বিস্ফোরণে জৈশ জঙ্গি ডাক্তার উমরের সম্পর্কে আরো একটা তথ্য মিলেছে। ফরিদাবাদ থেকে পালিয়ে মেওয়াট হয়ে ফিরোজপুর ঝিরকায় যায় জঙ্গি উমর। এরপর দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরে দিল্লিতে ফিরে আসে ডাক্তার উমর। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের পাশে একটি ধাবায় রাত কাটায় ওই জঙ্গি। গাড়িতেই ঘুমিয়ে পড়ে ডাক্তার উমর। এরপর ওই জঙ্গি দিল্লি মুম্বাই হাইওয়ে ধরে ফরিদাবাদ হয়ে বদরপুর সীমানা দিয়ে দিল্লিতে ঢোকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে জঙ্গি উমরের গতিবিধি। দিল্লি বিস্ফোরণের পর থেকেই দিল্লিতে ঢোকার যে প্রত্যেকটা রাস্তা সেই রাস্তার উপরে যত সিসিটিভি ছিল তার প্রত্যেকটা ফুটেজ খতিয়ে দেখছিলেন তদন্তকারী আধিকারিকরা। আর তারপরেই তারা এই রুটটা জানতে পেরেছেন। সূত্র সে কথাই বলছে। আপনাদের জানিয়ে রাখবো, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে i20 গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ি চালাচ্ছিল খোদ ডাক্তার উমরই। ডিএনএ রিপোর্ট আসার পর এই বিষয়ে নিশ্চিত তদন্তকারীরা। বিস্ফোরণের পরেই গাড়ি থেকে উদ্ধার হওয়া দেহাংশ নিয়ে উমরের মায়ের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয়। গাড়িতে পাওয়া যায় হাড় এবং দাঁতের ডিএনএ। তার সঙ্গে নমুনা মিলিয়ে দেখা হয় উমরের মায়ের ডিএনএ, এমনটাই পুলিশ সূত্রের খবর। কিভাবে নিশ্চিত হলো উমরের পরিচয়? সূত্রের খবর, যে গাড়িটি ফেটে গিয়েছিল সেই গাড়ির স্টিয়ারিং এবং অ্যাক্সিলারেটরের মধ্যে পায়ের একাংশ আটকে ছিল। ডিএনএ নমুনা ম্যাচ করিয়ে এটাই প্রমাণিত যে সেই গাড়ি চালাচ্ছিল জঙ্গি ডাক্তার উমর নিজেই। একটা ডায়েরি পাওয়া গেছে জানেন তো, তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। সেই ডায়েরিতেই কি লুকিয়ে আছে দিল্লি বিস্ফোরণের রহস্য? তদন্তকারীদের হাতে জঙ্গি ডক্টর উমর আর ডক্টর মুজাম্মিলের একাধিক ডায়েরি। সূত্র বলছে ডায়েরি ছত্রে ছত্রে অপারেশন শব্দের উল্লেখ করা আছে। মঙ্গল এবং বুধবারের তল্লাশিতে উদ্ধার ডায়েরি আর নোটবুক। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে 4 এবং 13 নম্বর ঘরে ছিল উমর এবং মুজাম্মিল। হোস্টেল ও মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকে উদ্ধার ডায়েরি। ডায়েরি ছত্রে ছত্রে একাধিক কোড ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। ডায়েরিতে নভেম্বর মাসের বেশ কয়েকটি তারিখের উল্লেখ রয়েছে। বিস্ফোরকের কোড ওয়ার্ড ছিল চালান অ্যান্ড প্যাকেজ। ধৃতদের ফোন থেকে উদ্ধার হয়েছে কোড ওয়ার্ডগুলো। এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে বিদেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ সন্ত্রাসবাদীদের, এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা। তদন্তকারী আধিকারিক তাদের হাতে এসেছে জঙ্গি উমর এবং মুজাম্মিলের একাধিক ডায়েরি। সূত্র বলছে এই ডায়েরিতেই, মানে যতগুলো ডায়েরি পাওয়া গেছে তার মধ্যে বেশ কয়েকটা ডায়েরিতে ছত্রে ছত্রে অপারেশন শব্দের উল্লেখ রয়েছে। মঙ্গল এবং বুধবার তারা তল্লাশি চালিয়েছিল। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, আর সেই তল্লাশিতেই এই ডায়েরি এবং নোটবুক উদ্ধার হয়েছে। সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, এই কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সন্ত্রাসবাদীরা, এটা তো খুব পরিচিত। এই কোড ল্যাঙ্গুয়েজ যারা স্টাডি করতে পারেন, স্টাডি নিশ্চয়ই হয়েছে এখনো পর্যন্ত। সূত্র কি বলছে? যে তারিখগুলোর কথা লেখা ছিল তার মধ্যে কি একটি তারিখ এই তারিখটা 10 তারিখ?
দেখো 10 তারিখের উল্লেখ এখনো পর্যন্ত যে সমস্ত ডায়েরি বা নোটবুক উদ্ধার হয়েছে সেই সমস্ত জায়গাতে পাওয়া যায়নি, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে বেশ কয়েকটি ডায়েরি এবং নোটবুক যেহেতু ইতিমধ্যেই উদ্ধার হয়েছে এবং সেই ডায়েরি এবং নোটবুকগুলো যেটা আমরা জানতে পারছি তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত, উমর এবং মোজাম্মিল এদের দুজনেরই কিন্তু এই সমস্ত ডায়েরি এবং নোটবুক। তার কারণ হোস্টেলে যে সমস্ত জায়গাতে তারা থাকতেন, তাদের বাড়ি, হোস্টেল সহ বিভিন্ন জায়গাতে গত কয়েকদিন ধরে যে তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযানের মধ্যে দিয়েই কিন্তু এই সমস্ত ডায়েরি নোটবুক উদ্ধার হয়েছে। এমনকি এই যে বিশ্ববিদ্যালয়ের 4 এবং 13 নম্বর ঘর যেখানে উমর এবং মোজাম্মিল থাকতেন, সেই ঘর থেকেও কিন্তু ডায়েরি এবং নোটবুক পাওয়া গেছে। আর সেই সমস্ত ডায়েরি এবং নোটবুক ঘেটে এই যে গোটা অপারেশন, সেই অপারেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় সেখানে লেখা রয়েছে এবং সেগুলোর মধ্যে অনেক কিছু কিন্তু কোড ওয়ার্ডে লেখা রয়েছে এবং সেগুলোকেই কিন্তু ডিকোড করার যে কাজ, সেই কাজে চালানো হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে। তবে নভেম্বর মাসের বেশ কয়েকটি তারিখের উল্লেখ রয়েছে, তার মধ্যে 4 এবং 13 তারিখে যে কথাটা তোমার প্রথমেই বললাম, সেই দুটি তারিখ সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। তবে বাকি কোন কোন তারিখ বা দিনের কথা উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো এখনো পর্যন্ত সামনে আসেনি। তদন্তের গতি প্রকৃতি যত সামনের দিকে এগোবে আস্তে আস্তে সেই সমস্ত বিষয়গুলো সামনে আসবে। তবে মূল যে বিষয়টা, এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নেব আপনাদের। দিল্লিতে জঙ্গি হামলার পর উত্তরপ্রদেশের 18 জন সন্দেহভাজনের উপর নজর রাখছে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, 3-4 বছর ধরে উত্তরপ্রদেশের জেল থেকে মুক্তি পাওয়া সন্দেহভাজন সন্ত্রাসীদের কল ডিটেলস, তাদের ব্যাংক লেনদেন এবং ইন্টারনেট মিডিয়ায় কার্যকলাপ পরীক্ষা করছেন তদন্তকারীরা। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, ইউপি, এটিএস এবং অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলি তদন্ত করছে, তাদের তদন্তে কি উঠে এলো? দেখো, এই বিস্ফোরণের তদন্তে নেমে উত্তরপ্রদেশের 18 জন সন্দেহভাজনের উপর নজর যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দাদের এবং ইউপিএটিএস এর। তার কারণ তারা বেশ কিছু লিঙ্ক পাচ্ছেন, যে লিঙ্ক থেকে তারা দেখতে পাচ্ছেন যে গত 3 থেকে 4 বছরে উত্তরপ্রদেশের বিভিন্ন জেল থেকে মুক্তি পাওয়া বেশ কয়েকজন সন্দেহভাজন সন্ত্রাসবাদী যারা, তাদের আবার নতুন করে ওই বিভিন্ন সংগঠন বা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার একটা লিঙ্ক পাওয়া যায়। সেই সূত্রেই তারা মুক্তি পেয়েছে গত 3-4 বছরে। সেই প্রত্যেক সন্দেহের উপর তাদের কল ডিটেলস, ব্যাংক লেনদেন, ইন্টারনেট অর্থাৎ সোশ্যাল মিডিয়া, তাদের কার্যকলাপ, তাদের সঙ্গে কথা বলছে, সমস্ত বিষয়ের উপর তাদের নজর রয়েছে। লখনৌর খান্ডারি বাজারের সঙ্গে শাহিন যোগের পর আশপাশে এলাকায় নজরদারি ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। সূত্রের খবর, সন্ত্রাসবাদী এবং তাদের যে ঘনিষ্ঠ সহযোগী রয়েছে তাদের সম্পর্কে এটিএস এবং গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে লখনৌ পুলিশ। ফলে সন্দেহভাজনদের তদন্তের জন্য লখনৌ পুলিশ একটা পৃথক দল গঠন করেছে এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের থেকে যে সমস্ত ইনপুট আসছে সেই ইনপুটগুলোর উপর ভিত্তি করে তারা আরো তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। অনেক ধন্যবাদ। এদিকে দিল্লিতে হামলার পর থেকে উপত্যকা জুড়ে তল্লাশি। কাশ্মীরে আজকেও 13টা জায়গায় যৌথ অভিযান সিআইকে এবং সিআইডির। এখনো পর্যন্ত 800 জায়গায় তল্লাশি অভিযান চলছে। শুধুমাত্র শ্রীনগরেই 150-এর বেশি জায়গায় তল্লাশি চলছে। 500-রও বেশি সেখানকার বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। উদ্ধার করা হচ্ছে একাধিক ডিজিটাল ডিভাইস এবং একাধিক নথি। গতকাল পুলওয়ামা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো 3 জনকে। ধৃতদের মধ্যে রয়েছে সরকারি আধিকারিক ও শিক্ষক। जम्मू कश्मीर में लगातार तब से छापेमारी चल रही है। 800 जगहों पे जो है जो जम्मू कश्मीर में, विशेषकर कश्मीर में है, जो जिन पर छापेमारी की गई है और 500 लोगों से अभी तक जो है पूछताछ की गई है, जिसमें विभिन्न डॉक्टर्स भी है। आज भी जो दक्षिणी कश्मीर पुलवामा है और उसमें 3 ज़िलों में जो है रात को सीआईके और एसआईए ने छापेमारी की, जिसमें करीब 20 व्यक्तियों को क्वेश्चनिंग के लिए बुलाया गया है। हालांकि कुछ को वापस छोड़ भी दिया गया है, लेकिन अभी भी इस मामले की पूरी तह तक पहुंचने के लिए सुरक्षा एजेंसीज़ और जम्मू कश्मीर पुलिस विशेषकर जो है काम कर रही है। और बता दें आपको कि अभी भी इस मामले की पूरी तरीके से जो तफ्तीश है वो जम्मू कश्मीर पुलिस द्वारा की जा रही है। कैमरामैन सैयद मुर्तज़ा के साथ मैं रजमा, TV9 भारतवर्ष, श्रीनगर। দিল্লি বিস্ফোরণের পর চিকেন স্নেকে আরো কড়া নজর। বাংলাদেশ থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল দিল্লি বিস্ফোরণে ব্যবহার করা বিস্ফোরক। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল 3200 কেজি বিস্ফোরক। বাংলাদেশ ও নেপাল হয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ভারতে ঢোকায় জঙ্গিরা। সেই বিস্ফোরকের খানিকটা অংশ এখনো খুঁজছেন গোয়েন্দারা। তাই চিকেন স্নেকে এই মুহূর্তে বাড়তি নজরদারি। আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এই চিকেন স্নেকে এই মুহূর্তে নিরাপত্তার বহর কতটা? দেখো, আমি বলে রাখি যে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে নতুন করে কিন্তু কিষানগঞ্জ, চোপড়া এবং ধুবড়িতে সামরিক ক্যাম্প খোলার কথা চলছে। অর্থাৎ বুঝতেই পারছো পরিস্থিতিটা। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। গত কিছুদিনে দেখবে
এই অঞ্চলে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই যে চিকেন স্ন্যাক বা এই এলাকা মালবাজার, শিলিগুড়ির ক্ষেত্রে খড়িবাড়ি, প্রচুর ভুয়ো জন্মের সার্টিফিকেট বিলি হয়ে গেল। কারা পেলেন কোনো তথ্য নেই। গতকাল এনআইএ একটি পুরনো মামলায় তল্লাশি করতে এসেছিল এবং যে প্রেস রিলিজ দিয়েছে তাতে কি বললো, বাংলাদেশি কিছু নাগরিকরা ভারতে ঢুকেছেন, ভারতীয় নথি তৈরি করেছেন, সিম কার্ড নিয়েছেন, আল কায়েদার নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এবার সবগুলোকে যদি তুমি একটা বৃত্তের মধ্যে জুড়তে থাকো তাহলেও কিন্তু উত্তরবঙ্গ বা এই উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে এই চিকেন স্ন্যাক অত্যন্ত স্পর্শকাতর। দিল্লির যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ক্ষেত্রে জঙ্গিরা আবারও ব্যবহার করেছিল এই বাংলাদেশ সীমান্ত এবং নেপাল সীমান্ত এবং বিস্তীর্ণ এলাকা পোরাস বর্ডার, যে কারণেই কিন্তু বারবার এই অঞ্চলকে বেছে নেওয়া হচ্ছে এবং প্রত্যেকের টার্গেট এই অঞ্চল। ফলে এই অঞ্চলকে রক্ষা করতে গিয়েও ভারতকে একাধিক পদক্ষেপ করতে হচ্ছে, যে কারণে ওই শুরুতেই বললাম নতুন করে সামরিক ক্যাম্প হতে পারে চোপড়ায়, কিষানগঞ্জে এবং ধুবড়িতে। ফলে সামগ্রিক পরিস্থিতি অবশ্যই নজরে রাখা হচ্ছে। একাধিক ইনভেস্টিগেশন এজেন্সি দিল্লির যারা ধৃত তাদেরকে প্রত্যেককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে একদম কোনা কাঞ্চি ধরে কিন্তু তল্লাশি করা হচ্ছে। কারা কোন মোবাইল ব্যবহার করেছিলেন, কোথা থেকে সিম কার্ড তোলা হয়েছিল, প্রত্যেকটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে কোথায় কোথায় কী কী যোগ রয়েছে, যা ধরে বাকি অপরাধীদের খোঁজ এবং আরও যে 300 কিলো বিস্ফোরক, কারণ 2900 কিলো বিস্ফোরক কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়ে গিয়েছে, কিন্তু ভারতে আনা হয়েছিল 3100 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট। বাকি অ্যামোনিয়াম নাইট্রেট কোথায় তার খোঁজেই গোটা দেশে তল্লাশি, উত্তর পূর্বাঞ্চলে নজর। চিকেন অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের বড় খবর, নিঃসন্দেহে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। ডিটেলটা আগে নিয়ে নেই, কোন মামলার পরিপ্রেক্ষিতে কি আবেদন করা হচ্ছিল শ্রাবন্তী? ঘটনা, যে সময় মুকুল রায় বিজেপি ছেড়ে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সেই সময় তার বিধায়ক পদ খারিজ করে দেওয়া হোক এই আবেদন তোলা হয় বিজেপির পক্ষ থেকে। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সে সময় বলেছিলেন যে মুকুল রায় বিজেপিতেই আছেন, তাই আপাতত তার বিধায়ক পদ কোনোভাবেই খারিজ করা হবে না। এরই বিরোধিতা করে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন যে তার বিরুদ্ধে যাতে দলত্যাগে বিরোধী আইন আনা হয়। একই সঙ্গে অম্বিকা রায় তিনি আলাদা আরেকটি মামলা করেন যেখানে মুকুল রায়কে সে সময় টিএসসি চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। টিএসসি চেয়ারম্যান কিভাবে শাসক দলের একজন নেতা হতে পারেন এটাই তার বক্তব্য ছিল, কারণ টিএসসির যে আইন সেই অনুযায়ী বিরোধী দলনেতাকেই এই পদে বসাতে হয়। এই দুটি মামলাই দীর্ঘদিন শুনানি হয়েছিল এবং তারপর আজকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দুই মামলাকারীর মামলার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেটা অ্যাপ্রুভ করেছেন। একই সঙ্গে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছেন। শ্রাবন্তী, এই দলত্যাগ বিরোধী আইন এটা বোধহয় সোনার পাথর বাটি। মানে আমার সাংবাদিকতা কেরিয়ার ছেড়ে দাও, ছোটবেলা থেকে যবে থেকে খবরের কাগজ পড়ছি, টুকটাক বোঝা শুরু করেছি, আজ পর্যন্ত দেখিনি এটা কোথায় অ্যাপ্লাই হয়েছে এই রাজ্যে। এখনো যারা রয়েছেন এক ফুলে জিতেছিলেন আরেক ফুলে গেছেন। উদাহরণ দিচ্ছি আমি, আলিপুরদুয়ারের বিধায়ক, তাদের জন্য কি বিপদ আসন্ন? এটা কি তারই একটা সূত্রপাত, তারই একটা ইঙ্গিত? দেখো, শুধুমাত্র অর্ডারের যেটুকুনি কার্যকরী অংশ সেটুকুনি পড়ে শুনিয়েছেন বিচারপতি। আলাদা করে এই দলত্যাগী বিরোধী আইন নিয়ে কলকাতা হাইকোর্টের কোনো বক্তব্য আছে কিনা সেটা অর্ডারে স্পষ্ট হবে। কিন্তু এখানে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে মুকুল রায় দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন, তিনি সক্রিয় রাজনীতি ছেড়েছেন অনেকদিন আগেই। সেক্ষেত্রে তার বিধায়ক পদ রইল কি থাকলো সেটা তেমন উল্লেখযোগ্য নয়। এক্ষেত্রে কতখানি শক্ত জাজমেন্ট দেওয়া সম্ভব হতো, বা শীর্ষ আদালত হোক বা কলকাতা হাইকোর্ট, সেরকম নমুনা কি আদৌ পাওয়া যেত যেখানে কেউ একজন সক্রিয় রাজনীতি ছেড়ে সরাসরি? সঙ্গে দেখো তুমি, জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ শুভজিৎ রয়েছে। আজকে ইচ্ছে করে আপনাকে বিজেপি নেতা বললাম না, কারণ আপনার আরো একটা সত্তা রয়েছে, আপনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। কোনোদিন দেখেছেন এ রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়েছে? অন্তত একাধিক বিধায়কের কথা আমি এখানে বলতে পারি 21-এর পর থেকে দল বদল করেছে। দেখুন, আমি মানে রাজনৈতিক কর্মী কম, সাংবাদিক হিসেবে এটা বিশ্লেষণ করতে চাইছি। ঐতিহাসিক ঘটনা। আমার 25 বছরের সাংবাদিকতা জীবনের রাজনীতিকে কভার করা, আইন বিষয় কভার করা, প্রশাসনিক বিষয় কভার করার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, আরো সিনিয়র সাংবাদিক যারা আছেন তারা তাদের আরো 25 বছরের ইতিহাস নিয়ে বলতে পারেন যে আদালতের রায়ে বিধায়ক পদ খারিজ হওয়া অ্যান্টি ডিফেকশন লতে তা স্বতঃসিদ্ধ হলো, যা একটি ঐতিহাসিক ঘটনা। সাধারণত জুডিশিয়ারি স্পিকারের ডোমেনে ঢোকেন না, এবং আমরা বহু ক্ষেত্রে দেখেছি এ ধরনের দল বিরোধী আইন সংক্রান্ত মামলাগুলি পেরিয়ে যায় 5 বছর, তার ফলে ওই মামলাটির আর কোনো গুরুত্ব থাকে না। আপনাদের কেউ একজন সাংবাদিক বা কোনো একজন বিশ্লেষক হয়তো বলছিলেন যে সক্রিয় নিষ্ক্রিয় রাজনীতি, বিষয়টি সক্রিয় বা নিষ্ক্রিয় থাকা রাজনীতিতে তা না।
বিষয়টি গুরুত্ব হচ্ছে, প্রথম তো হচ্ছে যখন তিনি দল বদল করেছিলেন তখন তিনি সক্রিয় ছিলেন, তাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তাহলে দুটি বিষয়ই আদালত আজ খারিজ করে দিয়েছে, যে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে যেভাবে মুকুল রায়কে বিজেপির প্রতিনিধি হিসেবে, বিরোধী দলের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছিল, আবার সেই মুকুল রায়কে তৃণমূল কংগ্রেসের পতাকা সহ প্রতীক ধরানো হয়েছিল, দুটি খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জাস্টিস বিচারপতি তপব্রত কোন বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, হ্যাঁ। এবং আমার ধারণা এই আইনি লড়াইটা অত্যন্ত সিগনিফিকেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের পরবর্তী যে রাজনীতি, সেই পরবর্তী রাজনীতিতে দল মানে ছেড়ে, এক দল ছেড়ে অন্য দলে যাওয়ার ক্ষেত্রে, এবং শুধু এখানে না, ভারতবর্ষের প্রতিটি হাইকোর্টে যখনই এই ধরনের আসবে, যে মুকুল রায়ের কেস একটি অন্যতম উদাহরণ হিসেবে থাকবে। ঠিক যেভাবে 356 ধারার ক্ষেত্রে অলওয়েজ এসআর বোম্বাই মামলাকে আমরা কোর্ট করি, যে এসআর বোম্বাই মামলার পর যেভাবে ভারতবর্ষে 356 ধারা প্রয়োগের ক্ষেত্রে ওটি একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়ে আছে সুপ্রিম কোর্টে। আমার ধারণা একই ক্ষেত্রে দল বিরোধী আইনে কোনো বিধায়ক, কোনো সাংসদ, কোনো পঞ্চায়েত সদস্য সে দলত্যাগ করে অন্য জায়গায় যেতে গেলে আমার ধারণা এই মুকুল রায়ের যে জাজমেন্ট, মুকুল রায় দল বিরোধী এবং তার বিধায়ক পদ খারিজ হওয়ার যে ঘটনা, সেটি একটি উদাহরণ স্বরূপ বারবার ব্যবহৃত হবে। ধন্যবাদ। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ দাকে দলের তরফ থেকে বিষয়টা কিভাবে দেখছেন, আপনার মতামতটা নিন, তারপর বাকি প্রশ্নে আসবো। দেখুন, প্রথম কথা, মুকুল রায় বিজেপির বিধায়ক ছিলেন অফিসিয়ালি, তাই এক্ষেত্রে দলের স্টেটমেন্টের আগেও বিজেপির বিধায়ক, তার দলত্যাগ বিরোধী আইনে বিজেপি আবেদন করেছিল, আদালত রায় দিয়েছে। আদালতের রায় নিয়ে আমাদের কিছু বক্তব্য নিশ্চয়ই, আদালতের বিরুদ্ধে বক্তব্য থাকতে পারে না, কিন্তু রায় নিয়ে তো মন্তব্য করা যেতেই পারে। আমরা ভুলিনি যে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে কিভাবে বিজেপির মিটিং মিছিলে যোগ দিচ্ছিলেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ দলের হুইপ অগ্রাহ্য করে কি করে লোকসভায় গিয়ে ভোট দিয়েছিলেন। তখন কিন্তু তাদের সাংসদ পদ খারিজ হয়নি। আমরা ভুলিনি কদিন আগেই মহারাষ্ট্রে কিভাবে সরকার বদলেছে বিজেপি, কিভাবে উদ্ধব ঠাকরের দলকে ভাঙিয়ে নিয়ে গিয়ে আসামে রেখেছিল এবং তারপর সরকার বদলেছে, কিভাবে গোয়াতে একই কাজ করেছে, কিভাবে অরুণাচলে সরকার ফেলেছে। আইন যখন সকলের জন্য সমান, আইনটা বিজেপি যখন এই করে, এই ধরনের কাজ করে, এটা অরূপদা আপনি একটা বড় প্রশ্ন তুললেন যে রিসর্ট পলিটিক্স, যেটা যে শব্দবন্ধ শুনতে অভ্যস্ত, সেটা আগামী দিনে বন্ধ হবে কিনা। অরূপদা, আরো একটা প্রশ্ন, আপনি যে এক্সাম্পলগুলো দিলেন, বিজেপির কেউ থাকলে ডিবেট হলে অবশ্যই সে ডিফেন্ড করতো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখনো এমন অনেক বিধায়ক আছে যারা এক ফুলে জিতেছে আর এক ফুলে রয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারি আলিপুরদুয়ারের বিধায়ক। অরূপদা, না, আমি আবারও বলছি, আলিপুরদুয়ারের বিধায়ক অফিসিয়ালি তিনি বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছে, তো এবং এটা তো ঘটনা। আজকে দেখুন, যারা দল ছেড়ে বেরিয়ে এসছেন, ধরুন তারা যখন তাদের আসনে উপনির্বাচন হয়েছে, সেখানে তৃণমূল হই হই করে জিতেছে, হই হই করে জিতেছে। আজকে মাদারিহাট থেকে শুরু করে আপনি বনগাঁর কথা বলুন, বনগাঁয় বিশ্ববিদ্যালয় জিতেছিলেন তিনি যখন ছেড়ে চলে এসেছিলেন, রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী জিতেছিলেন তিনি ছেড়ে, উপনির্বাচন হলো তৃণমূল জিতেছে। তৃণমূলের জনভিত্তি নিয়ে তো কারোর কোনো সংশয় নেই, কিন্তু বক্তব্য হচ্ছে বিজেপি যখন এই ধরনের কাজগুলো করছে, তখন আদালতের রায়গুলো এলে তাহলে মানুষের কাছে বুঝতে আরো সুবিধা হতো, এইটুকুই যা বলবার। ধন্যবাদ অরূপদা। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, মুকুল রায় বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। অত্যন্ত বড় খবর, শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায় আলাদা আলাদা মামলা করেছিলেন এবং তারই নির্দেশ, সেই মামলার নির্দেশে হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো। শ্রাবন্তী আছে আমাদের সঙ্গে, শ্রাবন্তীর কাছে আরো একবার যাবো। নিঃসন্দেহে এটা একটা উদাহরণ তৈরি হয়ে রইল রাজ্য রাজনীতির ক্ষেত্রে। বারবার প্রশ্ন উঠেছে, দলত্যাগ বিরোধী আইন এটা কি রাজ্যের ক্ষেত্রে সোনার পাথর বাটি? অন্তত একাধিক বিধায়ক যারা 21-এর পরে একটি ফুলের হয়ে জিতে অন্য ফুলের ড্রাইভ দিয়েছেন, এখন এমন অনেকে রয়েছেন, তাদের ক্ষেত্রে কি এটা আগামী দিনে একটা নজির সৃষ্টি করলো? শ্রাবন্তীর কাছে যাবো। শ্রাবন্তী, তুমি যে কথা বলছিলে এবং যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন বা রাজনীতি করেন তারাও যে কথা বলছিলেন, এটা বোধহয় আগামী দিনে একটা উদাহরণ সেট হয়ে রইল। নিঃসন্দেহে, কারণ এখানে আমাদের যখনই ভোট নির্বাচন আসে তখন এই ধরনের ঘটনা আকচার আমরা দেখি। মুকুল রায়ের বিশেষত এই যখন মামলাটি হয়েছিল সে সময় তোমার মনে থাকবে 2021 সালে মুকুল রায় হঠাৎ করে তৃণমূলে যোগদান করলেন এবং তিনি তার সাক্ষাৎকারে বারবার দুবার ভুলবশত তিনি বিজেপির বিধায়ক রয়েছেন এই কথাটিও উল্লেখ করেন। আর সেই সময় স্পিকার তিনি আলাদা করে বলেন যে তার বিধায়ক পদ খারিজ করা হবে না, তার কারণ তিনি এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই মামলাটি এর আগে কলকাতা হাইকোর্টে আসার আগেই কি নিষ্পত্তি হতে পারতো না? স্পিকার তার নিজস্ব ক্ষমতা বলে কি এটা করতে পারতেন না?
কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে এক পক্ষে যেরকম দুটি বিষয় উল্লেখ করেছে, যেরকম বিধায়ক পদ তার খারিজ হচ্ছে, অন্যদিকে অম্বিকা রায়ের যে করা মামলাটি অর্থাৎ প্যাকেজ চেয়ারম্যান কিভাবে মুকুল রায় থাকতে পারেন, এই দুটি ক্ষেত্রেই আলাদা করে এই রায়ের পরে এই প্রশ্ন নিঃসন্দেহে স্বাভাবিক থাকবে যে পরবর্তী সময় যদি কেউ বিধায়ক অবস্থায় অন্য কোনো দলে চলে যান তখন যে কেউ হাইকোর্টে আসতে পারবেন এবং এই রায়টাই উল্লেখ করতে পারবেন। তবে নিঃসন্দেহে সেক্ষেত্রে একটা বড় বিষয় হলো রায় যাই হোক না কেন এই সঙ্গে দেখো শুভেন্দু অধিকারী তার বক্তব্য সে পৌঁছেছে, একবার শোনাই। মুকুল রায় উত্তরীয় করছেন, তৃণমূলের মিটিংয়ে থাকছেন, আর বিধানসভায় বলছেন ও তো বিজেপির। এই রকম মিথ্যাচার অধ্যক্ষ গোটা ভূভারতে কোথাও পাবেন না। যিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না, সংবিধানের সঙ্গে করছেন। এই রকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসে থেকে আমি এটা নিয়ে প্রথম দিন থেকেই লড়াই করছি। আমি অপোজিশন লিডার হিসেবে মামলা করেছি। এই মামলা এখানে কলকাতা হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করে স্পিকার গেছিলেন সুপ্রিম কোর্টে। সেখান থেকে এই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিগত 1 বছরের বেশি সময় ধরে হিয়ারিং হয়েছে। আমরা স্বনামধন্য লয়ারদেরকে দিয়ে লড়াই করেছি। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, শুভজিৎ রয়েছি। সুজনবাবু, দুটো প্রশ্ন আপনার দিকে ছুড়ে দিই একসঙ্গে। একটা এটা সম্পর্কে আপনাদের মতামত, আর দুই, ওই সোনার পাথরবাটি হয়ে উঠেছিল দলত্যাগ বিরোধী আইন। আমি অন্তত প্রথমবার দেখলাম যে এটা এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে, একটা চর্চা হচ্ছে। তাহলে আগামী দিনে কি গোটা ভারত জুড়ে যে রিসর্ট পলিটিক্স দেখতে আমরা অভ্যস্ত সেটাও রদ হবে? দেখুন, খুবই যথাযথ এবং যুক্তিসঙ্গত রায়। আমি এই কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। এই রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়েছে সেটা কিন্তু মূল কথা নয়। এই রায়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবাংলা বিধানসভার স্পিকার অযোগ্য, অপদার্থ এবং সংবিধানের নিয়ম অনুযায়ী চলেন। আমি শুধু মনে করিয়ে দেব, যখন আমি বিধায়ক ছিলাম, বাম দলের দলনেতা ছিলাম, দীপালি বিশ্বাস তার বিরুদ্ধে 25 বার হিয়ারিং হয়েছে, 25 বার। মান্নানদা একটা কেস নিয়ে কোর্টে গেছিলেন, তারা ফেরত দিয়েছে স্পিকারকে। আমি স্পিকারের কাছে 25 বার আমি বলেছিলাম জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডেনাইড। সেটাকে পর্যন্ত উনি উড়িয়ে দিলেন এবং কার্যত আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন বলতে আমি তখনও বলেছিলাম যে কার্যত দল ত্যাগ করার পর যখন ব্যবস্থা নেবার কথা স্পিকারের, তখন স্পিকারের অফিস কি দলত্যাগীকে উল্টে সাহায্য করছে? এটা বুঝিয়ে দিল যে কাজটা স্পিকারের সেটা উনি করতে পারেননি বলে কোর্টকে আজকে এই রায় দিতে হলো। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি এবং স্পিকারের অফিস যেন বোঝে যে খুশি মতন চলা অ্যালাউড হবে না। এক দলে জিতবো, আর এক দলে গিয়ে হাজির হব, আর তারপর দলত্যাগ বিরোধী আইনটাকে খারিজ করব। আর খারিজ করব কোথায় বসে? বিধানসভায় স্পিকারের অফিসে বসে। এই রায় বিধানসভার স্পিকারের অযোগ্যতা এবং অপদার্থতার বিরুদ্ধে রায়। আমি এইভাবেই দেখছি, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে স্বাভাবিক। ধন্যবাদ সুজনদা। আর এই মুহূর্তে একবার নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে। নতুন করে উত্তাল হচ্ছে বাংলাদেশ। ইউনূস ব্রিগেডের হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এবার সেনার কনভয় আটকাল আমজনতা। বড় খবর নিঃসন্দেহে, সেনার কনভয় আমজনতা আটকে দিচ্ছে। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। বালুচিস্তানে আমরা দেখেছিলাম পাক সেনার কনভয়, সেখানকার মানুষ আটকে দিচ্ছিল। একাধিকবার এই ঘটনা ঘটেছে, কার্যত রিপিট বোধ হয় বাংলাদেশের ক্ষেত্রে। ডিটেল নেব। দেখো, পূর্ব নির্ধারিত ঘোষণা ছিল যে আওয়ামী লীগের এই যেদিন আওয়ামী লীগের আজকে ছিল হরতাল, অর্থাৎ লকডাউন, তারা কিন্তু কল করেছিলেন এবং এই লকডাউনের সময় একের পর এক ভয়ঙ্কর দৃশ্য কিন্তু সব জায়গায় উঠে এসছে। আর সেই দৃশ্যই জানান দিচ্ছে যে পরিস্থিতিটা কি। বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু একের পর এক আন্দোলন সংগ্রাম চলছে এবং আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে গেছে বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় পথ অবরোধ হয়েছে, সেনার কনভয় আটকানো হয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে গেছে। ফলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত
ভয়ঙ্কর এটা কিন্তু স্পষ্টভাবেই বলা যায়। আজকে সকাল থেকে যে ঘটনাগুলো ঘটছে, গাছ কেটে ঢাকা ভাঙা যে জাতীয় সড়ক আছে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, চট্টগ্রাম জাতীয় সড়ক বন্ধ হয়েছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বন্ধ, গোপালগঞ্জে বিশ্ব রোড বন্ধ করা হয়েছে। যে মামলার আজকে রায়দান ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সেটি আজকে স্থগিত রাখা হয়েছে, আগামী 17 তারিখ তার শুনানি হবে। একের পর এক ঘটনা, কার্যত এই যে বাংলাদেশ সেটা কিন্তু ইউনিসের হাতের বাইরে চলে গেছে। শুধু নয়, সেনাবাহিনীকে পর্যন্ত এই সমস্ত আক্রমণের সামনে পড়তে হয়েছে। যে সেনাবাহিনীকে বাংলাদেশের সবাই অত্যন্ত শ্রদ্ধা করে, আজকে কিন্তু দেখা গেছে বেশ কিছু জায়গায় সেনাবাহিনীর কনভয় তার সেগুলো আটকা পড়েছে এবং পরবর্তীতে যদিও সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি কিন্তু অত্যন্ত অগ্নিগর্ভ এই মুহূর্তে বাংলাদেশের, এটা কিন্তু বলাই যায়। শুভজিৎ, এবার দেখাবো আপনাদের আওয়ামী লীগের ডাকে ঢাকায় লকডাউন। আওয়ামী লীগের কর্মসূচিতে ঢাকা জুড়ে হাই অ্যালার্ট। রাতভর ঢাকার অন্তত 11টি জায়গায় ব্যাপক বোমাবাজি, গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরের সামনেও বোমাবাজি, আগুন ধরিয়ে দেওয়া হয় গণপরিবহনেও। সরকারি দপ্তর এবং মসজিদে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ইউনূসের বিরুদ্ধে গণপ্রতিবাদ আওয়ামী লীগের। ঢাকায় সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছেন ইউনূস। দেশ জুড়ে তল্লাশি অভিযানে অন্তত 34 জন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে হাসিনার বিরুদ্ধে রায়দান পিছিয়ে গেল। রায়দান আজ হওয়ার কথা ছিল, সেই রায়দান আগামী 17 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে। হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি এখনো পর্যন্ত শেষ, রায়দান হবে আগামী 17 নভেম্বর। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, পাকিস্তান থেকে থ্রেট কল আসছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে। বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। পাকিস্তান থেকে থ্রেট কল আসছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে, বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। দুদিন আগেও পাকিস্তান থেকে হুমকি ফোন এসেছে, বাংলাদেশ থেকে প্রায় হুমকি দেওয়া হয়, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর আমরা থ্রেট কল খাই। আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি। ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন পাকিস্তান থেকে তার কাছে থ্রেট কল এসেছে। দুদিন আগেও পাকিস্তান থেকে হুমকি ফোন এসেছে, বাংলাদেশ থেকেও মাঝে মধ্যেই তাকে হুমকি দেওয়া হয়, হুমকি ফোন আসে, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন তিনি যথাস্থানে বিষয়টা জানিয়েছেন। আরেকবার শোনাই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। আর আমরা থ্রেট কল খাই। আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি। ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি তো পুরোটাই শুনলেন। একটা তো অবশ্যই তদন্তের বিষয়, এরকম ফোন এসে থাকলে তার তদন্ত যে সংস্থাগুলো আছে, এজেন্সি আছে, তারা নিশ্চয়ই করবে যথাযথ অভিযোগ পেয়ে। কিন্তু আপনারা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি, আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, শুভেন্দু অধিকারী তো কোনো কমপ্লেন করেননি, কারুর কাছে কোনো অভিযোগ জানাননি। বাংলাদেশ থেকে বলছেন আগে এসেছিল হুমকি কল, এখন পাকিস্তান থেকে আসছে। আমি উনি কোন কেউ কাটা লোক আমি জানি না যে হুমকি ফোন আসবে। যাই হোক না কেন, যদি সত্যি হয় তাহলে তো ওনার তদন্তের স্বার্থেই ওনার তো জানানো উচিত কোন নম্বর থেকে এসছে, কারণ এটা তো খুব গভীর চিন্তার বিষয়। সেসব করেননি, এখনো বলছেন আমি কোনো অভিযোগ করব না, আমি জানাচ্ছি। তার মধ্যেই বোঝা যাচ্ছে এটা মিথ্যে অভিযোগ, শুধু হাওয়া গরম। জেড সিকিউরিটি পান, যাতে সিকিউরিটিটা থাকে, এইসবের জন্য এইসব নাটক করছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই সমস্ত বুজরুকি অভিযোগ। ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট দিই। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার স্ক্যানারে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের খোদ প্রতিষ্ঠাতা আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকীর ভূমিকা এই মুহূর্তে স্ক্যানারে। তার ভূমিকা যথেষ্ট সন্দেহজনক বলেই মনে করছেন গোয়েন্দারা। বিশ্ববিদ্যালয় তৈরির আগে এই জাওয়াদ সিদ্দিকী পড়তেন জামিয়া মিলিয়াতে। জামিয়াতে পড়ানোর সময় আল ফালাহ গ্রুপে বিনিয়োগ করেন ভাইয়ের সঙ্গে। আর্থিক জালিয়াতে অভিযুক্ত হয়ে 3 বছর জেল খাটেন এই আচার্য। 2004 সালে জেল থেকে জামিনে মুক্তি পান। তারপর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন জাওয়াদ। আর সেই মেডিকেল কলেজে এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের কাছে তদন্তের এপি সেন্টার। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে শো কজ নোটিশ ন্যাকের তরফ থেকে।
আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে শো কজ নোটিশ ন্যাকের তরফ থেকে। কেন শো কজ, মানে কি কারণ দর্শাতে বলা হয়েছে? সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। দেখো, এই আল ফালাহ ইউনিভার্সিটি এটা কিন্তু এই ডাক্তার মডিউলের এপিসেন্টার হয়ে উঠেছিল, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং তদন্তের আওতায় এনআইএ সর্বাধিক গুরুত্ব যাকে দিচ্ছে সেটা হচ্ছে আল ফালাহ ইউনিভার্সিটি। সেখান থেকে একের পর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হচ্ছে। এবার এই আল ফালাহ ইউনিভার্সিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছে ন্যাক। তার কারণ তারা ন্যাকের অ্যাক্রিডিটেশন ফুরিয়ে যাওয়ার পরেও কিন্তু ভুয়ো অ্যাক্রিডিটেশন দিয়ে তারা কিন্তু পাবলিসিটি করে যাচ্ছিল। তার জন্য কিন্তু ন্যাক ইতিমধ্যেই আল ফালাহ ইউনিভার্সিটির রেজিস্ট্রারকে শোকজ নোটিশ পাঠিয়েছে এবং তারা হুঁশিয়ারি দিয়েছে ভবিষ্যতে আল ফালাহ ইউনিভার্সিটিকে কিন্তু ইউজিসির তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। অর্থাৎ কোথাও যে এই আল ফালাহ ইউনিভার্সিটিকে ঘিরে বিস্ময় এবং বিতর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তার কিন্তু আরেকটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। ন্যাকের নাম করে কিন্তু ভুয়ো অ্যাক্রিডিটেশন নিয়ে তাদের নিজেদের ওয়েবসাইটে সেটা চালিয়ে যাচ্ছে আল ফালাহ ইউনিভার্সিটি। বিতর্ক শুরু হওয়ার পর অবশ্য তারা কিন্তু তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এখন, যদিও এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তাদের কাছে ন্যাকের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে, এখন বন্ধ রয়েছে, তাই তো? প্রয়োজনের স্বার্থে ব্যবহার করছিল একেবারে। এখন তারা তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে, সেটা অ্যাক্সেস করা যাচ্ছে না, কারণ সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল তারা ন্যাক অ্যাক্রিডিটেড, কিন্তু তাদের ন্যাকের অ্যাক্রিডিটেশন বহুদিন আগেই ফুরিয়ে গেছে। এটা মিথ্যে প্রচার তারা চালাচ্ছিল। ধন্যবাদ সুমন। আমরা আপনাদেরকে সেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ছবিটা একবার দেখাই। অনেকেই বলছেন এটাই বোধহয় দিল্লি নাশকতার আতুর ঘর হয়ে উঠেছিল। সেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে শো কজ করেছে ন্যাক। ন্যাকের ভুয়ো অ্যাক্রিডিটেশন দাবি করার অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। মেয়াদ শেষের পরেও তারা ভুয়ো তথ্য আপলোড করেছিল, এমনটাই অভিযোগ। আর এরপরেই আল ফালাহ বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটটা বন্ধ করে দিয়েছে। जो पुलिस आई थी उन्होंने क्या पूछताछ की आपसे? हमसे कोई पूछताछ नहीं की, उन्होंने सिर्फ डॉक्यूमेंट्स मांगे थे, वो डॉक्यूमेंट्स हमने दे दिए उनको। किस तरह के डॉक्यूमेंट मांगे थे आपसे? उन्होंने यहाँ बिल्डिंग प्लान से रिलेटेड, लैंड से रिलेटेड डॉक्यूमेंट की चाहत की थी, हमने उनको डॉक्यूमेंट प्रोवाइड करा दिए। अल फलाह यूनिवर्सिटी में टेरर मॉडल किस तरह से चल रहा था, उसको लेकर लगातार तमाम हमारी यूनिवर्सिटी का इस चीज से कोई लेना देना नहीं है। नायक ने भी नोटिस जारी किया है, कहा है कि नायक मुझे इस बारे में कोई जानकारी हासिल नहीं है। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ পাচ্ছি। দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেফতার আরো একজন ডাক্তার। হাপুর থেকে গ্রেফতার ডাক্তার ফারুক। আরো বিস্তারিত জানবো, সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো যত তদন্ত এগোচ্ছে তত কাশ্মীর যোগ এবং একে একে ডাক্তারদের যোগ বা ডাক্তারদের সংখ্যা বেড়েই চলেছে। এবার নতুন যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তদন্তের নাম ডাক্তার ফারুক, এবং এই ডাক্তার ফারুকেরও বাড়ি কিন্তু কাশ্মীরে। এবং তার আরো একটা যোগ পাওয়া যাচ্ছে যেটা বাকি যারা গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে কমন, সেটা হলো এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেছিল ফারুক। হাপুরের জিএস মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর ফারুক, এবং তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে তার মোবাইল, ল্যাপটপ এবং বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন, এবং তাকে জেরা করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে এই যে মডিউলটা, এই মডিউলটার সঙ্গে তার কিভাবে যোগ, তার ডাক্তার মডিউলের সঙ্গে আর কতজন জড়িত থাকতে পারেন বলে গোয়েন্দারা মনে করছেন? কারণ প্রায় প্রতিদিনই, প্রতি ঘন্টায় বলতে গেলে একজন করে নতুন ডাক্তার, একজন করে নতুন লিঙ্কম্যানের খোঁজ পাওয়া যাচ্ছে এই মডিউলের। দেখো সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যাটা বাড়ছে এবং গোয়েন্দারা বলছেন সংখ্যাটা বাড়বে। তার কারণ এই জঙ্গি সংগঠনটার টার্গেটেই ছিল এই ডাক্তাররা, এবং এই প্রথম নয়, উচ্চশিক্ষিত ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের জঙ্গি বা নাশকতামূলক কার্যকলাপে ব্যবহার করা, তাদের মাধ্যমে যারা অল্প শিক্ষিত বা এই ধরনের পেশায় আসছে তাদের মগজ ধোলাই করা, এই কাজে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে এই যারা ইঞ্জিনিয়ার বা যারা ডাক্তার তাদেরকে দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মগজ ধোলাই কাজটা হয়। তার কারণ তারা যেভাবে বোঝাতে পারে সেই বোঝানোর টেকনিকটাকেই কাজে লাগায় এই জঙ্গি সংগঠন, তাদের শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগায়। আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। এটিএস কানপুরের হাতে আটক আরো একজন ডাক্তার। দীপ একটু আগে যে কথা বলছিল, ঘন্টায় ঘন্টায় গিয়ে ডাক্তার অ্যারেস্ট হচ্ছে, এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, এটিএস কানপুরের হাতে আরো একজন ডাক্তার গ্রেপ্তার। শাহিন ঘনিষ্ঠ কার্ডিওলজিস্ট চিকিৎসক মোহাম্মদ আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কানপুরে যে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন শাহিন, সেই কলেজের একই ক্যাম্পাসে থাকতেন আরিফ। আটক আরিফ জম্মু কাশ্মীরের বাসিন্দা। কানপুরে অশোকনগরে ভাড়া থাকতেন এই আরিফ। আর এবার পুলিশের জালে উমরের আত্মীয়। ফরিদাবাদ থেকে ফাহিম নামে উমরের এক আত্মীয়কেও এই মুহূর্তে আটক করেছে পুলিশ। খন্ডাবলি গ্রাম থেকে উমরের লাল গাড়িটি উদ্ধার হয়েছে। সেই লাল গাড়িটি রাখা ছিল এই ফাহিমের কাছেই।
পুলিশের জালে উমরের এক আত্মীয়। ফরিদাবাদ থেকে ফাহিম নামে উমরের এক আত্মীয়কে এবার পুলিশ আটক করেছে। যে গাড়িটি উদ্ধার হয়েছে উমরের, সেই লাল রঙের গাড়িটি ফাহিমের কাছেই রাখা ছিল। সোমবার বিস্ফোরণের পর 3 দিন কেটে গেছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই মুহূর্তে ঘটনাস্থলে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তা শিউরে ওঠার মতন। এখনো ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। আজও ঘটনাস্থলে যায় ফরেন্সিকের টিম, সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করেন এবং তদন্তকারীরা আজও গোটা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। সাধারণ মানুষদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, গোটা এলাকা কর্ডন করে রাখা হয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ পড়ে রয়েছে। সেখান থেকে আজও নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক টিম। छत देख रहे हैं, वो उसके ऊपर वो हाथ का टुकड़ा एक पड़ा हुआ है। तो कहाँ कहाँ इंसानी शरीर के टुकड़े पहुँचे, कैसे बिखर गया एक एक टुकड़ा, वो आप देख सकते हैं कि जब वो ब्लास्ट हुआ था तो क्या स्थिति उस वक्त रही होगी। वो मंजर कितना भयानक रहा होगा कि जिसके 500 मीटर दूर तक लोगों के टुकड़े मिल रहे हैं। तो ये स्थिति थी उस वक्त। तो वो तस्वीर आज तीसरा दिन है, इस तीसरे दिन के बाद भी सोचिए वो तस्वीर आज देखने को मिल रही है। बहुत लंबे समय तक तो लोगों की यही समझ में ही नहीं आया और इंसानों के टुकड़े टुकड़े हो गए वहाँ पर, और जाने कितने लोगों की मौत हो गई, बहुत से लोगों का भी पता भी नहीं चल पा रहा है। तो फिलहाल दिल्ली पुलिस ने इस पूरे इलाके को बंद कर दिया है। इसको अभी फिलहाल यहाँ से ले जाएंगे, जाँच करेंगे। आपको ये भी बता दें कि वो I-20 जो कार थी, वो कार कौन चला रहा था, अब इसकी भी गुत्थी पूरी तरह से सुलझ गई है। पता अभी साफ हो गया है कि वो कार डॉक्टर उमर ही चला रहा था। वो DNA सैंपल से भी आ गया है, क्योंकि कार में जो कपड़े मिले उसमें कपड़ों पर लगे खून के धब्बे और उसके जो शरीर के जो टुकड़े थे उससे के DNA सैंपल जो है वो मैच कर गया है उसकी माँ के DNA सैंपल से, क्योंकि उसकी जांच एजेंसियों ने उसकी माँ का DNA सैंपल लिया और उसके बाद ये डॉक्टर उमर का जो DNA सैंपल जो है उसे मैच किया गया। तो उसके बाद अब स्पष्ट हो गया कि जो कार जो है वो डॉक्टर उमर ही चला रहा था। कैमरा पर्सन कपिल के साथ में शालिनी वाजपेयी, टीवी9 भारतवर्ष, दिल्ली। দিল্লিতে হামলার পর থেকে আজও উপত্যকা জুড়ে তল্লাশি জারি আছে। কাশ্মীরের 13টা জায়গায় যৌথ অভিযান CIK এবং CID। এখনো পর্যন্ত 800 জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে এই কদিনে। শুধুমাত্র শ্রীনগরেই 150 বেশি জায়গায় তল্লাশি চালানো হয়। 500-রও বেশি বাসিন্দা, সেখানকার বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। উদ্ধার করা হয়েছে একাধিক ডিজিটাল ডিভাইস, একাধিক নথি। গতকাল পুলওয়ামা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো 3 জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন সরকারি আধিকারিক এবং শিক্ষকও। कश्मीर में लगातार तब से छापेमारी चल रही है। 800 जगहों पे जो है जो जम्मू कश्मीर में, विशेषकर कश्मीर में है, जो जिन पर छापेमारी की गई है और 500 लोगों से अभी तक जो है पूछताछ की गई है, जिसमें विभिन्न डॉक्टर्स भी है। आज भी जो दक्षिणी कश्मीर पुलवामा है और उसमें 3 ज़िलों में जो है रात को CIK और SIA ने छापेमारी की, जिसमें करीब 20 व्यक्तियों को क्वेश्चनिंग के लिए बुलाया गया है। हालांकि कुछ को वापस छोड़ भी दिया गया है, लेकिन अभी भी इस मामले की पूरी तह तक पहुँचने के लिए सुरक्षा एजेंसीज और जम्मू कश्मीर पुलिस विशेषकर जो है काम कर रही है। और बता दें आपको कि अभी भी इस मामले की पूरी तरीके से जो तफ्तीश है वो जम्मू कश्मीर पुलिस द्वारा की जा रही है। कैमरामैन सैयद मुर्तजा के साथ मैं रजामत, टीवी9 भारतवर्ष, श्रीनगर। আরো একটা বড় খবর, SIR আবহে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে 9 দিন ধরে চলছে মতুয়াদের একাংশের অনশন। নবম দিনে অনশন মঞ্চে গিয়ে মতুয়াদের পাশে থাকার বার্তা অধীর চৌধুরীর। অত্যন্ত বড় খবর, যদিও একটা ইঙ্গিত তিনি এর আগেই দিয়েছিলেন আর সেদিন থেকেই জল্পনা তৈরি হয়েছিল। দীপঙ্করের কাছে যাব। দীপঙ্কর, অধীরবাবু কখন গেলেন, কিছু বলেছেন কি গোটা বিষয়টা নিয়ে? ওখানকার রাজনীতি এখন কোন খাতে বইছে? দেখো, গত 9 দিন ধরে মতুয়ারা অনশন করে চলেছেন এবং আজকে অনশনের যে নবম দিন, তুমি দেখতে পাচ্ছ মঞ্চে এই মুহূর্তে অধীর চৌধুরী বসে রয়েছেন এবং তার পাশে রয়েছেন মমতা বালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ। অর্থাৎ রাজ্যসভার সাংসদ এবং অধীর চৌধুরী তারা একসঙ্গে এই মঞ্চে, অনশন মঞ্চে এসে রয়েছেন। অধীর চৌধুরী প্রায় 1 কিলোমিটার রাস্তা তিনি হেঁটে এসে এই অনশন মঞ্চে আসেন এবং মমতা বালা ঠাকুর যেটা প্রথম থেকে তিনি বলছিলেন যে কোনো অবস্থাতেই তিনি ঠাকুর বাড়িতে রাজনীতিকরণ করতে দেবেন না,
যে আসলে এই অনশন মঞ্চে যারাই আসবে এটা একটা ধর্মীয় প্রতিবাদ, সেই ধর্মীয় প্রতিবাদে যারা আসবে তাদের সকলকে স্বাগত। সেই জায়গা থেকে কিন্তু এর আগে আমরা দেখেছি কংগ্রেসের অন্য প্রতিনিধিরা এসছেন, সিপিএম এর প্রতিনিধিরা এসছেন, যদিও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি আছেন। কিন্তু এই ব্যাপারে সকালবেলা মমতা বালা ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি একটু বিরক্ত হয়েছেন। তিনি বলছেন যে তারা আসবেন, প্রত্যেকেই আসবেন। অধীর চৌধুরী এই মুহূর্তে মঞ্চে রয়েছেন এবং মমতা বালা ঠাকুর রয়েছেন। তার কাছে এই যে মতুয়ারা আছেন, মতুয়াদের একটা বার্তা তারা একটা অধীর চৌধুরীকে প্রথমে দিচ্ছেন যে এই বক্তব্যের মধ্যে দিয়ে অধীর চৌধুরীর কাছে যাতে এই অনশন করার মূল কারণগুলো, যেটা তারা বারবার বলে এসছেন, নিঃশর্ত নাগরিকত্ব। দীপঙ্কর, এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নিঃসন্দেহে এই ছবি রাজ্য রাজনীতির এখনকার আলোচিত ছবি। আগামীতেও এই ছবি নিয়ে আলোচনা হবে। অধীর চৌধুরী তিনি পৌঁছে গেছেন মতুয়াদের একাংশ অর্থাৎ মমতা বালা ঠাকুরের অনুগামীরা যে মঞ্চে অনশন করছিলেন সেই অনশন মঞ্চে। এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম মতুয়াদের একটা দল, একটি প্রতিনিধি দল, তারা দিল্লিতে গিয়ে অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। তারপরেই ইঙ্গিত পাওয়া গেছিল অধীর চৌধুরী যাবেন, তিনি এসেছেন। যদিও মমতা বালা ঠাকুর এর নেপথ্যে কোনো রাজনীতি দেখছেন না। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম অধীর চৌধুরী পৌঁছে গেছেন। মমতা বালা ঠাকুর জানিয়েছেন এই মঞ্চ রাজনীতির মঞ্চ নয়, যারাই আসতে চাইবেন তাদেরকে স্বাগত জানানো হবে। কিন্তু অধীর চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন সাংসদ, তিনি ওই মঞ্চে পৌঁছে গেলেও, বামেদের তরফ থেকেও কেউ কেউ গেছিলেন, পৌঁছে গেলেও তৃণমূলের তরফ থেকে কিন্তু এখনো কোনো মুখকে সেখানে দেখা যায়নি।